আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। আমি একটু সময় নিচ্ছি, 30 সেকেন্ড, কারণ লিংক পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, এখনো যায়নি। যেটা আমার এখানে শো করতেছে, হয়তো একটু নেট সমস্যা, তো তার জন্য একটু অপেক্ষা করতেছি। হ্যাঁ, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা লেখা, একটু কমেন্টসে জানিয়ে দেন। আচ্ছা, এখন যাবে, একটু 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 অপেক্ষা করছি, 30 সেকেন্ড সময় নিচ্ছি। হ্যাঁ, কারণ যেহেতু নেট সমস্যার কারণে এটা লাস্ট 3 দিন ধরে এই সমস্যাটা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা এখন পেয়ে যাবেন, একটু সময় নিচ্ছি। লিঙ্কটা আসলে নেট সমস্যার কারণে হচ্ছে, যাচ্ছে না, বাট কেন বুঝতেছি না, এটা সবকিছু ওকে আছে। আপনারা তার আগে একটু আমাকে বলবেন যে ক্লিয়ার আছে কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, আর দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, একটা লিঙ্ক দিয়েছে হোয়াটসঅ্যাপে, একটু লিঙ্ক পাইছেন কিনা আপনারা, একটু যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আমাদের গ্রুপে আছেন, আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাচ্ছেন কিনা ক্লিয়ার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিঙ্ক পেয়েছেন কিনা একটু আমাকে জানাবেন। ঠিক আছে, একটা গ্রুপে অলরেডি গিয়েছে। হ্যাঁ, দুইটা গ্রুপে গিয়েছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা তাহলে আর দেরি করব না, এখন ক্লাসটি শুরু করব। একটু সময় লেগে গেল, কিছু করার নেই। আশা করি এখন দুইটা লিঙ্কই পেয়েছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, পেয়েছেন না এখন, লিঙ্ক পেয়েছেন না? হ্যাঁ, এখন সবাই একটু কাইন্ডলি দ্রুত যুক্ত হয়ে যান, হ্যাঁ, আমাদের সঙ্গে। আর আমরা ক্লাসটি শুরু করব, তার আগে আপনারা
আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম পিন পয়েন্ট ইরোরের যে অংশটা ছিল, যে স্যার সেখানে আমরা আলোচনা করেছিলাম সম্ভবত 84 পেজ, 80, 81, হ্যাঁ এই পর্যন্ত আমরা করেছিলাম। আচ্ছা, এবার দেখুন আজকে আমরা 51 নাম্বার, আমি যদিও তার আগে একটু পেজ নাম্বারটা বলে দিই। পেজ নাম্বার হচ্ছে 685, কেমন? 685 পেজ থেকে, 685 পেজ থেকে আজকে আমরা আলোচনা করব, যেখানে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 51, হ্যাঁ 51। আচ্ছা দেখেন, আপনারা সবাই রেডি আশা করি, এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন গ্রুপে পেয়েছেন সবকিছু, একটু লেট হলেও কিছু করার নেই। আর যেহেতু পেন পয়েন্ট ইরোর, সেখানে আমাদের সবগুলা টপিক আলোচনা করতে হয়। এখানে এখানে এটা আসলে কোনো টপিক না নির্দিষ্ট, বাট এটা হচ্ছে সলভ করা বিভিন্নভাবে। তো এখানে প্রথমে বলছে স্যার, ডিসপাইট করিমস থ্রেটস অফ পানিশমেন্ট, মানে করিমের পানিশমেন্টের থ্রেট থাকা সত্ত্বেও, এরপরে দেখেন কথাটা বলছে কি, যে ডিসপাইট করিমস থ্রেটস অফ পানিশমেন্ট নান অফ হিজ সন্স ওয়ার উইলিং টু হেল্প হিম টু মো দ্য লন। এখন খেয়াল করেন, আমাদের যতক্ষণ বলছে যে ডিসপাইট মানে সত্ত্বেও, এটা ঠিক আছে, ইনস্পাইটের সাথে অব বসে, ডিসপাইটের সাথে অব বসে না। আচ্ছা একজন বলছে 30 পর্যন্ত হয়েছে, 30 পর্যন্ত। ওকে, তাহলে 31, কারণ এখানে কোন পর্যন্ত হয়েছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা এখানে 3টা ক্লাস নেব পিন পয়েন্ট ইরোরের উপরে, ঠিক আছে, সেই পর্যন্ত হবে, সমস্যা নাই। তাহলে নাম্বার 31 নাম্বার দেখেন, এখানে কি বলছে প্রশ্নটা, ইয়েস্টারডে মাই কম্পিউটার ওয়াজ ফাংশনিং, এরপর হচ্ছে রেদার স্ট্রেঞ্জলি, দেখেন বলছে, তারপরে লাস্টে বলছে নো ইরোর। তো আমাদের প্রশ্নটা একটু খেয়াল করেন, বলছে গতকাল, ইয়েস্টারডে থাকলে সবকিছু পাস্ট টেন্স হবে, মানে অতীত সময়ের উল্লেখ থাকলে, কারণ ইয়েস্টারডে মানে গতকাল, এটা একটা অতীত সময়, তাই না? তাহলে অতীত সময় হওয়ার কারণে, যেহেতু বলছে ইয়েস্টারডে, এই জন্য তার কম্পিউটার অতীতে যেহেতু আছে ওয়াজ, এটা ঠিক আছে এই পর্যন্ত। তাহলে ইয়েস্টারডে এটা যেমন আমরা দেখতে পাচ্ছি, এটা থাকার কারণে এই ওয়াজ ফাংশনিং মানে কাজ করতেছিল, রেদার স্ট্রেঞ্জলি মানে যেটাকে বলা হয় যে বরং, স্ট্রেঞ্জলি মানে আশ্চর্যজনক ভাবে কাজ করতেছিল, কথাটা এরকম। ফাংশনিং স্ট্রেঞ্জলি এটা বললেও হইতো, অথবা রেদার স্ট্রেঞ্জলি এটা ডিরেক্টলি হবে যে বরং মানে একটু অন্যরকম ভাবে কাজ করতেছিল। আলটিমেটলি গ্রামাটিক্যালি সবগুলা অংশই কারেক্ট, কারণ ইয়েস্টারডে থাকার জন্য ওয়াজ আসছে, ওয়াজের সাথে ফাংশনিং যেহেতু লেখা ছিল, তার সাথে রেডার কতটা অর্থের সাথে যায়, আর স্ট্রেঞ্জলি এটাও অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়। তার মানে এখানে হচ্ছে ডি নাম্বার যেটা দেওয়া হচ্ছে কি স্যার উত্তরে, যে নো ইরোর। আচ্ছা এইখানে একটা কথা বলে দেই, দেখেন ইয়েস্টারডে থাকার জন্য বলে দিয়েছে পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট ইনডিফিনিট হইতো, কিন্তু যেহেতু চলমান ছিল এই জন্য কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা, হার নোবেল ইজ অ্যান আমেরিকান ক্লাসিক অ্যাবাউট ইয়ং গার্ল হু, এরপরে বলছে শি কল্ড বেলি। আচ্ছা একটু খেয়াল করেন, এই প্রশ্নটা আমাদের কি বলছে, তো বলছে কি যে হার নোবেল, তো এই জিনিসটা কিন্তু অনেক অনেক সমস্যা তৈরি করে, বিশেষ করে হু হবে নাকি হুম হবে, কি হু হবে নাকি হুম হবে। আমি জাস্ট আপনাদেরকে একটু বলবো, এখানে আমাদের যে উত্তরটার দিক দিয়ে যদি দেখি, উত্তরটার দিকে খেয়াল করেন, যে উত্তরটার দিকে আমরা কিভাবে নিব, এই জায়গাটায় হু আছে, তারপরে কি আছে একটা শি, তার মানে আপনি সিস্টেমটা সবসময় এরকম ধরবেন, স্যার হু থাকলে আরেকটা সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, কি বলছি, সরি হু থাকলে সরাসরি ভার্ব, হু থাকলে হুর পরে সরাসরি ভার্ব, যেমন হু আর ইউ, হু স ইউ, হু কল্ড ইউ, এরকম, হ্যাঁ। আর হুম যদি হয়, তাহলে হুমের পরে প্লাস দিয়ে আরেকটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, কি বলছি, নিয়মটা হচ্ছে হুর সঙ্গে ডিরেক্ট সরাসরি ভার্ব, আর হুম থাকলে একটা সাবজেক্ট এসে তারপরে ভার্ব। এখন এই সেন্টেন্সে দেখেন হু আছে, এটা ফ্যাক্ট, ভুল কিনা কারেক্ট বাছাই করতে বলছে। তাহলে এইখানে আমাদের যে জিনিসটা দেওয়া হচ্ছে শি কল্ড, তাহলে শি কল্ড, শি হচ্ছে আমাদের সাবজেক্ট আর কল্ড হচ্ছে
ভার্ব। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে তাহলে তার শুরুতে কি বসবে স্যার? আপনারা বলেন এটা কি হবে? এটা কি হবে? হু নাকি হুম? কারণ হু থাকলে ডিরেক্ট ভার্ব বসবে, আর হুম থাকলে সরাসরি আমরা একটা সাবজেক্ট দিব, তারপরে ভার্ব বসাবো। আমার কথা কি ক্লিয়ার বুঝছি এখানে ভাইয়া? হ্যাঁ, হুম, গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা এখানে ভুল আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখেন, 33 নাম্বার প্রশ্ন বলছে কি, হ্যাভেন্ট নান অফ ইয়োর সিন মাই ডগ নো ইয়োর। এখন খেয়াল করেন, হ্যাভেন্ট কথাটার মধ্যে অলরেডি নট কথাটা আছে, কি আছে? অলরেডি নট কথাটা আছে। আর এই যে নান অফ ইউ, যেখানে বলছে সিন মাই ডগ, এই যে নান, যেটা নান শব্দটা মূলত নিজেই নেগেটিভ। হ্যাঁ, এখানে ব্যবহার করতে হবে কি? অ্যানি। কারণ হ্যাভেন্টের সাথে একবার নট আছে, আপনি যদি নান দেন তাহলে ওর মধ্যে আবার নট চলে আসবে। তো এই জন্য আমাদের এই বি নাম্বারটা হচ্ছে ভুল, যেহেতু আমাদেরকে ভুল আইডেন্টিফাই করতে বলতেছে, তার কারণে আমাদের উত্তর হচ্ছে এইটা, যে বি নাম্বারটা ভুল আছে, যেখানে আমাদের অ্যানি কথাটা ব্যবহার করতে হবে। আর অ্যানি যেটা আছে, অ্যানিকে মনে রাখবেন যে অ্যানি সব সময়, এই যে অ্যানি সবসময় হয় নেগেটিভ সেন্টেন্স, হয় নেগেটিভ সেন্টেন্স, না হলে ইন্টারগেটিভ সেন্টেন্স, এই দুইটার মধ্যে বসে। অ্যানি কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে না। অ্যানি হয় নেগেটিভ সেন্টেন্স, না হলে ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে। আর এখানে আমরা নান দিলে অর্থগত দিক থেকে ডাবল ভুল হয়ে যায়, একটা হচ্ছে হ্যাভেন্টের জন্য, আরেকটা নানের জন্য। এটা বুঝতে পারছেন কিনা? আমার সাথে একটু ইন্টারেক্ট করেন যে হ্যাঁ বুঝতে পারতেছি। ওকে, আচ্ছা, এর পরের প্রশ্নটায় আসেন স্যার। সেখানে আমাদের কি কি বলছে? 34, আই প্রিফার টু হ্যাভ মাই লাঞ্চ ফাস্ট রেদার দেন ডুইং এনি এলস নো ইওর। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে কি, যে আই প্রিফার টু হ্যাভ এর স্থল, এখানে এখানে বলেই দিছে যে হ্যাভ, আই প্রিফার টু হ্যাভ মাই লাঞ্চ ফার্স্ট, এরপরে বলছে রেদার দেন, তারপরে কি বলছে? ডুইং এনিথিং এলস। খেয়াল করেন আমাদের যে কথাটা বলছে এখানে, যখন আপনি নিজে দেখবেন যে কোনো একটা জায়গায়, আপনি সরাসরি চিন্তা করবেন, প্রিফার আছে না, প্রিফার ফিক্সড করা, প্রিফারের সাথে আজীবন টু বসে। হ্যাঁ, প্রিফারের সাথে আজীবন কি বসে? টু বসে। এখন দেখেন, যখন বলছে আই প্রিফার টু হ্যাভ মাই লাঞ্চ ফার্স্ট, এই যে এটা হচ্ছে আবার প্যারালালিজমে পড়ে যায়। তাহলে প্যারালালিজমের সিস্টেম কি স্যার? একটা সাইডে টু প্লাস ভার্ব ওয়ান থাকলে, তাহলে ওইখানে যদি পরবর্তীতে আবার ভার্ব ব্যবহার করতে হয়, তাহলে আইএনজি না করে টু প্লাস ভার্ব ওয়ান করতে হবে। মানে এখানে হবে কি? টু ডু। কেন? কারণ এই সাইডে টু হ্যাভ আলাদা করা আছে, যার জন্য ওই সাইডে ডুইং লেখা যাবে না, কি করতে হবে? টু ডু। এটাকে বলে প্যারালালিজম। এটা অন্য আরেকটা টপিক, প্যারালালিজম। তাহলে এখানে সিস্টেমটা কি স্যার? যে প্রিফারের সাথে আজীবন টু হয়, এটা যেমন ফিক্সড, যেহেতু টু দিয়ে ভার্ব ওয়ান এখানে আছে, তাহলে এখানে আমার আইএনজি করা যাবে না, এখানে টু দিয়ে ভার্ব ওয়ান করতে হবে। মানে এটা শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে না, মানে নাউনের ক্ষেত্রে নাউন, প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউন। যেমন আমি কখনো বলতে পারবো না আমার ঘোড়া রহিমের থেকে ফাস্ট, বলতে হবে আমার ঘোড়া রহিমের ঘোড়ার চেয়ে ফাস্ট। মানে ঘোড়ার সাথে ঘোড়ার তুলনা, ঘোড়ার সাথে রহিমের তুলনা হবে না, এই টাইপের। বুঝছেন আমার কথাটা স্যার? 34 নাম্বার প্রশ্নটা বুঝছেন কিনা তাহলে একটু সি লিখবেন। হ্যাঁ, 34 নাম্বার আমরা এর আগেও দেখেছি, এটা বুঝছেন কিনা একটু কমেন্টে সি লিখবেন। তাহলে 34 নাম্বার ক্লিয়ার বুঝছেন কিনা? হ্যাঁ, টু ডু। আর কেন হলো সেটা তো বুঝতে পারছেন। শেরপুরের কেউ আছেন নাকি? শেরপুরে আগামীকাল শেরপুরে ক্লাস হবে। শেরপুরের নকলাতেও সম্ভবত ক্লাস আছে, দুইটা জায়গায়, শেরপুর শহর এবং বাহিরে। চাইলে ওখানে করতে পারবেন অফলাইনে ফ্রি ক্লাস। আচ্ছা, যাই হোক, তাহলে এই পর্যন্ত গেল স্যার 34। 34-এর পরে স্যার আসে আমরা নেক্সট কোয়েশ্চেন যেটা, সেখানে 35 থেকে আছে
35 নাম্বার প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা দেখেন কি বলছে, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড। এরপরে বলছে নো ইরোর। একটু খেয়াল করেন তো আমার প্রশ্নটা কি বলছে, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড অ্যারাইভড। তো আপনারা সবাই জানেন যে আফটার থাকলে আফটারের পরে পারফেক্ট টেন্স পূর্বে ইনডিফিনিট হয়, তাই না? অর্থাৎ আফটার মানে পরে, তাহলে তার পরে পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড অ্যারাইভড পাস্ট পারফেক্ট আছে আর পূর্বে পাস্ট ইনডিফিনিট আছে আর এখানে আফটার ব্যবহার করছে, ঠিক আছে? তাহলে এই হিসাবে সবগুলাই ঠিক আছে। সুতরাং আমাদের এটার উত্তর হচ্ছে কি ডি, যে কোনো ভুল নাই। সেটা কি, যে আফটার মানে পরে, আর বিফোর মানে আপনারা জানেন বিফোর মানে পূর্বে, বিফোরের পূর্বে পারফেক্ট টেন্স আর পরে ইনডিফিনিট। স্যার নাউন এক আপলোড দেন নাই, তাই নাকি? এটা তো ফিচার অপশনে দেখেন তো। আমি আজকে ভার্বের ক্লাসে আপলোড দিয়েছি, আপনারা দেখেছেন কিনা জানি না, ভার্বের 3টা ক্লাসে আপলোড দিয়েছি। ফিচার অপশনে হয়তো আমি পরে পিন করে দিব, একটু ফিচার অপশনে গিয়ে দেখবেন। হ্যাঁ, নাউনের থাকার কথা, আমি একটু চেক দিয়েছি সম্ভবত একটু আগেই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল স্যার। এরপর আসেন 36। দেখেন ইচ ফার্নিচার অন ডিসপ্লে। এরপরে কি বলছে, একটা কথা লেখা আছে। তো আপনাদেরকে দেখি আগে বলি, আপনাদের কাছে প্রশ্ন, স্যার ফার্নিচার শব্দটা, ফার্নিচার কি সিঙ্গুলার? আপনারা এটাকে উত্তর করেন বুঝি, যেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন তো? ফার্নিচার শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আচ্ছা, সিঙ্গুলার, ওকে ফাইন। তাহলে হিসাবটা দেখেন, আমরা যদি দেখি এখানে আমাদের ফার্নিচার যে কথাটা, তাহলে ফার্নিচার এটা হচ্ছে সিঙ্গুলার। এখন এই ফার্নিচার শুধু সিঙ্গুলার হলেই হচ্ছে না, এটা কিন্তু আনকাউন্টেবল, অর্থাৎ গণনা করা যায় না, লাইক ওয়াটারের মতো। হ্যাঁ, আর যেই সকল নাউন গণনা করা যায় না, সেই সকল নাউন সিঙ্গুলার হলেও আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইচ এর পরে যদি ব্যবহার করতে হয় তাহলে কাউন্টেবল সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হবে। কি স্যার? কাউন্টেবল সিঙ্গুলার নাউন, যেমন ইচ বয় ব্যবহার করতে পারবো, ইচ ওয়াটার বলা যাবে না। কেন? ওয়াটার আনকাউন্টেবল, বয় কাউন্টেবল। হ্যাঁ, সিঙ্গুলার ব্যবহার করতে পারবো বাট কাউন্টেবল হবে। এখন কথা হচ্ছে স্যার, তাহলে যেগুলা কাউন্ট করা যায় না, যেমন গোল্ড আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না, বাট ইচ গোল্ড আমি ব্যবহার করতে পারবো না। কেন? কারণ এই গোল্ডকে আমাকে আগে কাউন্টেবল বানাইতে হবে। তাহলে গোল্ডকে কাউন্টেবল কিভাবে করতে হবে? যেমন গোল্ডের বার বললে কাউন্টেবল গোনা যাবে, যে একটা বার, দুইটা বার, তিনটা বার, এক পিস, দুই পিস, তিন পিস, তাই না? এইভাবে করে। তো যখন আমার এখানে ফার্নিচার দেওয়া আছে, তাহলে এই ফার্নিচারের বিষয়টাও সেম, যে এই ফার্নিচার এখানে আনকাউন্টেবল নাউন যেহেতু, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইচ পার্ট অফ ফার্নিচার অথবা ইচ পিচ অফ ফার্নিচার, ওকে, বা ইট পোর্শন অফ ফার্নিচার, মানে এইরকম করে আগে কাউন্টেবল করে নিয়ে করলে ঠিক হতো। তো এই জন্য এটা ভুল, কারণ ইচের পরে আনকাউন্টেবল নাউন বসে না। তাহলে ইচের পরে কি বসবে স্যার? ইচের পরে কাউন্টেবল নাউন বসবে এবং সেটা সিঙ্গুলার হবে। হ্যাঁ, কাউন্টেবল নাউন সেটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? মনে থাকবে না? ফিচার অপশন কোন জায়গায়, যারা বুঝে একটু দেখেন, ফিচার অথবা একটা বসে বলি, ফিচার অপশনটা, ফিচারের জায়গায় কিছু কিছু ইসে বই মানে ফোনে অ্যানাউন্সমেন্ট থাকতে পারে, আপনারা যদি করে থাকেন ফিচার অথবা অ্যানাউন্সমেন্ট, বাংলা লেখা থাকলে ঘোষণা লেখা থাকে। 3টা কথা বলছি, ফিচার, অ্যানাউন্সমেন্ট অথবা বাংলা হলে ঘোষণা, মনে রাখেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসেন স্যার। এবার 37। এখানে কি বলছে আমাদের দেখেন, ইট ইজ অফেন ডিফিকাল্টি ফর অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাডজাস্ট টু নিউ এনভায়রনমেন্ট। তো বলছে ইট ইজ অফেন, এটা প্রায় কঠিন একজন ব্যক্তির জন্য টু অ্যাডজাস্ট টু এ নিউ এনভায়রনমেন্ট, একটা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া। তাহলে এটা কঠিন, এটা প্রায় কঠিন, কঠিন ভাবে বলা যাবে না। তাহলে ডিফিকাল্টি যেটা বলছে টিটা বাদ, মানে এই টি অংশটুকু থাকবে না, সরি ওয়াই অংশটুকু থাকবে না, শুধু ডিফিকাল্ট কথাটা বলতে হবে, যে ইট ইজ অফেন ডিফিকাল্ট, এটা প্রায় কঠিন। কি? হ্যাঁ, গ্রুপে, আমাদের পেইড গ্রুপে ফিচার একটা অপশন আছে, যেখানে আমাদের 20তম গ্রুপ যেটা, ওই গ্রুপে ফিচার অপশন আছে, সেখান থেকে করবেন। হ্যাঁ, তাহলে ইট ইজ অফেন ডিফিকাল্ট, কি বলছি? ইট ইজ অফেন
ডিফিকাল্ট। তাহলে ডিফিকাল্ট কথাটার জন্য যেটা বলছি ক্লিয়ার মাথায় রাখতে হবে, এখানে ডিফিকাল্টি ব্যবহার করা যাবে না, হবে কি ডিফিকাল্ট। ওকে, এটা অর্থের সাথে যাবে না, তাছাড়া মিলবে না অর্থের সাথে আর কি। আচ্ছা 38 নাম্বার প্রশ্ন একটু দেখেন। 38 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে, বলছে ইট মাস্ট হ্যাভ বিন হার অ্যাট দ্য ডোর। এখন দেখেন বলছে এটা অবশ্যই সে হবে দরজায়। আপনাদেরকে বলে দিই সবসময় বি ভার্ব যদি হয়, হ্যাঁ বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে সবসময়, কি বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। কেন বললাম, যেমন ধরেন আমি যখন ইট ইজ লিখবো, ইট ইজ হার লেখা যাবে না, ইট ইজ হার না লিখে কি লিখতে হবে, ইট ইজ শি। ইট ইজ মি লেখা ভুল, যদি আমরা অনেক ক্ষেত্রে ইটস মি বলে থাকি, বাট এটা ভুল, বলতে হবে ইটস আই। কি ইটস আই, ইটস ইউ, ইটস হি। এখন ধরেন এই যে প্রশ্নটা আমার, এই প্রশ্নের মধ্যে খেয়াল করেন একটু, যে জায়গাটা আমাদের আছে সেটা হচ্ছে টোটাল যে প্রশ্নটা, এই টোটাল প্রশ্নের মধ্যে এই জায়গায় কথাটা আছে, এই যেটা বিন। তাহলে বিন কিন্তু একটা বি ভার্ব, ওকে। আর বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে হারের সাবজেক্টিভ ফর্ম কি স্যার, শি। তাহলে ইট মাস্ট বিন শি, মানে এটা অবশ্যই সে হবে দরজায়। আমরা বলি না অনেক সময় স্যার সব ক্লাস ধারাবাহিক ভাবে দিলে উপকৃত হব, সমস্যা নাই স্যার, যে ক্লাসগুলো হয়ে গেছে সবগুলাই ধারাবাহিক ভাবে আপলোড দেওয়া হবে। এবং আপনারা হয়তো অনেক সময় জানেন না, তাই ওই ধরনের কথা বলেন। আমাদের সবগুলা ক্লাস যেগুলা হয়েছে, যেগুলো আমি আপলোড দিয়েছি, সবগুলো দেখবেন ধারাবাহিক ভাবে ফিচার অপশনে চলে যাবেন, একবার লাস্ট থেকে নাউন, নাউন 1 2 পার্ট এরকম, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, এভাবে করে দেওয়া আছে আপলোড। আর যেগুলো হয়নি আমি সেগুলো আপলোড দিয়ে দিব খুব শীঘ্রই। যেমন আজকে ভার্বের 3টা পার্ট আজকে ডাউনলোড দিয়ে মানে আপলোড দিয়ে দিয়েছি। ওকে, তো আপনার টেনশনের কিছু নাই। হ্যাঁ গ্রুপে। তাহলে এই পর্যন্ত যদি হয়ে থাকে আমরা নেক্সট কোশ্চেনে যাই স্যার। এবার নেক্সট প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটা একটু দেখেন। 39, নো সুনার হ্যাড শি অ্যারাইভড, তারপরে দেন রেইন স্টার্টেড। একটু খেয়াল করেন, আমার খুব সুন্দরভাবে এইখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে নো সুনার হ্যাড শি অ্যারাইভড, যেই মাত্র সে পৌঁছালো, দেন রেইন স্টার্টেড, তারপরে বৃষ্টি শুরু হইলো। আপনারা জানেন নো সুনার হ্যাড থাকলে পূর্বের অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, তার মানে পুরাটাই ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা স্যার, ডি। মানে এটা ভুল নাই কোনো, নান অফ দিস যেটা লেখা আছে। ওকে, আচ্ছা এরপরে আসেন স্যার, নাও অনলি হি চিটেড in the exam but also he are good at the teacher। এখন খেয়াল করেন, আমরা নর্মালি জানি কি বলছে, নট অনলি শি চিটেড ইন দ্য এক্সাম, সে শুধু এক্সামে চিটিংই করে নাই, বাট অলসো শি আর্গুড উইথ দ্য টিচার, টিচারের সাথে সে কি করছে, তর্কও করছে। আর সাথের ইংলিশ কি আপনারা জানেন, সাথের ইংলিশ হচ্ছে উইথ। তাহলে এই জন্য আর্গু উইথ কথাই হচ্ছে তর্ক করা, মুখে মুখে কথা বলা, তো সেই অংশটা আমাদের এখানে বলছে। তাহলে ডি নাম্বারটাই ভুল আছে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে আসেন, কি বলছে, কলেরা ইজ এ ভেরি কমন ডিজিজ হুইচ ইউজুয়ালি ইফেক্ট। দেখেন ইফেক্ট মানে প্রভাব বিস্তার করা, আর এফেক্ট মানে আক্রান্ত করা। কি বলছি, ইফেক্ট মানে প্রভাব বিস্তার করা, আর এফেক্ট মানে হচ্ছে কি স্যার, আক্রান্ত করা। তাহলে দেখেন যেটা শিশুদের প্রভাব বিস্তার করে না, শিশুদেরকে কি করে, আক্রান্ত করে। তাহলে ইফেক্ট এই ওয়ার্ডটাই হচ্ছে ভুল, আমাকে এখানে এফেক্ট শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে এইটা হচ্ছে ভুল। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা স্যার, 41 পর্যন্ত আমাকে একটু কমেন্টসে জানান এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা। এখানে ইফেক্ট শব্দের অর্থ কি বলছি, ইফেক্ট মানে প্রভাব বিস্তার করা, কি করা, প্রভাব বিস্তার করা। ওকে, ইফেক্ট মানে প্রভাব বিস্তার করা, আর এফেক্ট মানে হচ্ছে আক্রান্ত করা। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্টসে জানান যে এই পর্যন্ত। ওকে ফাইন, আমরা তাহলে নেক্সট পেজে চলে যাচ্ছি। 83 পেজ এটা, 683, এরপরে এটা হচ্ছে 684। ওকে,
আমরা আগেই বলছি যে আমরা পিন পয়েন্ট এরর কিন্তু এটা প্র্যাকটিস অনেকটা, যে পূর্বের যে কয়টা করছেন তার মধ্যে কিছু জিনিস স্মরণ করিয়ে দেওয়া, আর আরো কিছু টপিক হবে, তবে এটার উপর আমরা সর্বোচ্চ 3টা ক্লাস নিব, কারণ এটার উপরই ক্লাস নিলে অনেকগুলা ক্লাস হবে। বাট আমরা এটার উপর অতগুলা ক্লাস নিব না, কারণ এখানে এটা মূলত কোনো টপিকের নাম না, আপনারা জানেন, বাট এটা অনেকগুলা টপিক রিলেটেড। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে দেখি স্যার আমরা এখন পর্যন্ত যেটা করছি। এবার আসেন 42 নাম্বার প্রশ্ন। দ্য স্কলারলি প্রফেসর্স, দেখুন বলছেন স্কলারলি প্রফেসর টোল্ড দ্য স্টুডেন্টস, তারপরে কি বলছে, টু ডোন্ট ডিসকাস, এরপরে কি বলছে দেখেন, দ্য টেক হোম এক্সামিনেশন উইথ ইচ আদার। আচ্ছা এখন খেয়াল করেন, তো আমরা যখন দেখছি দ্য স্কলারলি প্রফেসর টোল্ড, এটা হচ্ছে ন্যারেশনের নিয়মে করা, হ্যাঁ, যেমন আপনারা জানেন সেইড টুর পরিবর্তে টোল্ড লিখতেন, হ্যাঁ। আর এবার স্টুডেন্টদেরকে কি বলছে, দ্য স্কলারলি প্রফেসর মানে বিজ্ঞ প্রফেসর টোল্ড দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদেরকে বলছে টু ডোন্ট ডিসকাস, টু ডোন্ট হয় না স্যার, টু ডোন্ট এখানে হবে না, কারণ এটা ন্যারেশনের মধ্যে পড়ছে, আর ন্যারেশনে টু ডোন্ট না দিয়ে কি ব্যবহার করতে হবে, নট এর পরে টু, হ্যাঁ, নট এর পরে টু দিয়ে তারপরে ডিসকাস, তার মানে ভুলটা এখানে বি নাম্বারে, যেরকম হবে যে প্রফেসর বলছে নট টু ডিসকাস দ্য টেক হোম এক্সামিনেশন উইথ ইচ আদার। এখন এই পর্যন্ত অংশটা বুঝতে পারছেন কিনা, যদিও এখানে ইচ আদারটা ব্যবহার করা ভুল, এটা ওয়ান অ্যানাদার হবে গ্রামাটিক্যালি, বাট কিছু করার নাই, প্রশ্ন এভাবে ছিল, কিছু করার নাই। আচ্ছা এরপরে আসেন স্যার 43 নাম্বার প্রশ্ন, আফটার স্টার্টিং, আফটারের পরে ভার্বের সাথে আইএনজি বসে, কারণ এটা প্রিপোজিশন, তাহলে ঠিক আছে। অল দ্য নেসেসারি ম্যাটেরিয়ালস, সকল প্রয়োজনীয় পদক্ষেপ, তারপরে কি বলছে, দ্য স্টুডেন্টস ওয়ার ক্যাপাবল অফ রাইজিং দেয়ার টেস্ট, এখন ধরেন যে কথাটা বলছে রাইজিং দেয়ার টেস্ট, এরপরে স্কোরস, তাহলে টেস্ট স্কোর বাই 25 পয়েন্টস, তাহলে কথাটা এরকম, আফটার স্টাডিং অল দ্য নেসেসারি ম্যাটেরিয়াল, সকল প্রয়োজনীয় উপাদানগুলা পড়ার পরে, দ্য স্টুডেন্টস ওয়ার ক্যাপাবল, স্টুডেন্টরা ক্যাপাবল বা সক্ষম হয়েছিল, অফ রাইজিং দেয়ার টেস্ট স্কোর, তাদের টেস্টের যে স্কোর এটাকে উঠাতে, ঠিক আছে। হ্যাঁ, পিন পয়েন্ট ইরর মানে হচ্ছে একদম ক্ষুদ্র ভুলটা আইডেন্টিফাই করা। আচ্ছা তাহলে এখন দেখেন টোটাল প্রশ্নটা আমাদের যেটা, সেটা হচ্ছে ভুল ধরার পরে তারা স্কোর উঠাতে পেরেছিল। তো এই যে উঠানো, উঠানো, এই উঠানোর ইংলিশ রাইজ না, হ্যাঁ, রাইজ মানে সরাসরি নিজে ওঠা, হ্যাঁ, যেমন সান রাইজ হয়, আর রেইজ মানে হচ্ছে উঠানো, যেই নাম্বারটা তারা রেইজ করতে পেরেছিল। তাহলে রাইজিংটা ভুল আছে, যেখানে আমাদের হবে কি স্যার, এখানে হবে রেইজিং দেয়ার স্কোর, অর্থাৎ তাদের স্কোর বা মান বাড়াতে বা উঠাতে সক্ষম হয়েছিল। আর রাইজ মানে হচ্ছে নিজে নিজে ওঠা, যেমন সান রাইজ হয়। ওকে, এরপর আসেন স্যার 44 প্রশ্ন, একসেপ্টিং ফর দ্য পোস্ট গ্রাজুয়েট, খেয়াল করেন প্রশ্নটা, তাহলে একসেপ্টিং ফর শুরুতেই ভার্বের সাথে আইএনজি লাগাই দিছে, যদিও একসেপ্টিং ফরটাই ভুল, দ্য পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস এভরিওয়ান উইল হ্যাভ টু সিট ফর দ্য টেস্ট অন দ্য সেম ডে, তাহলে এক্সেপ্ট যখন বলছে, আসলে এক্সেপ্ট মানে ছাড়া, এক্সেপ্ট মানে কি ছাড়া, তাহলে এক্সেপ্ট ফর দা, কি বলছে, এক্সেপ্ট ফর দ্য পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, তাহলে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছাড়া সবাই বসবে, এই এক্সেপ্টিং ফর কথাটা হবে না, কি হবে, এক্সেপ্ট, কি হবে, এক্সেপ্ট, এই এক্সেপ্ট মানে ছাড়া, আর একটা আছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, হ্যাঁ, তাহলে এক্সেপ্ট কথাটা হবে যে এক্সেপ্ট ফর দ্য পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, এক্সেপ্টিং কথাটা শুরুতে দিলে ভুল হবে, ঠিক আছে। এক্সেপ্ট ফর মানেই হচ্ছে ছাড়া, কোনো কিছু ছাড়া, যেমন পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট ছাড়া সবাই ওখানে বসবে টেস্টের জন্য সেম ডেতে। আচ্ছা এরপরে আসি স্যার আমরা নেক্সট কোশ্চেন, 45 নাম্বার প্রশ্ন দেখেন, এখানে বলছে ফ্লাইট ইজ আ ভেরি ডিফিকাল্টি, সেম একই রকম আসছে, ডিফিকাল্টি কথাটা ভুল, আমরা একটু আগে দেখে আসছিলাম ডিফিকাল্ট হবে, যে ফ্লাইট ইজ ভেরি ডিফিকাল্ট, তাই না, যে ফ্লাইট হচ্ছে খুবই কঠিন অ্যাক্টিভিটি ফর মোস্ট লিভিং থিংস, অর্থাৎ যেগুলা বসবাস করে এরকম কথাটা, ঠিক আছে, যে ফ্লাইট ইজ এ ভেরি ডিফিকাল্ট অ্যাক্টিভিটি ফর মোস্ট লিভিং থিংস।
এরপরে দেখেন কি বলছে আমাদেরকে, যে as soon as they were seated the men began to whisper among themselves। এখন খেয়াল করেন, as soon as they were seated, যেই মাত্র তারা বসেছিল, এরপরে দেখেন মানুষগুলো কথা বলতে শুরু করলো। তো এখানে দে মানে কি? দে মানে তারা, তার মানে এটা প্লুরাল। আর ম্যান মানে কি? মানুষ, একজন, এটা সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে মেন। তাহলে আপনার এইখানটায় ভুল আছে, কারণ এখানে যেহেতু দে আছে প্লুরাল, তাহলে আপনাকে এখানেও প্লুরাল লিখতে হবে, মানে মেন লিখতে হবে, ওখানে ম্যান লেখা যাবে না। স্যার 46 নাম্বারটা বুঝছেন কিনা একটু কমেন্টসে জানান যে স্যার 46 নাম্বারটা বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, মিনিং জানতে হবে না স্যার, এখানে শুধু শুধু মিনিং জানলে হবে না, এখানে মিনিং জানতে হবে, এখানে রুল জানতে হবে, এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানতে হবে, এখানে কারেক্ট স্পেলিং জানতে হবে, এক্সাক্ট মিনিং জানতে হবে। খেয়াল করেন, একটা ওয়ার্ড রাইজ এবং রেইজ, এই দুইটা আপনি যদি এক মনে করে ফেলেন, যে রাইজ মানে হচ্ছে নিজে ওঠা, রেইজ মানে উঠানো, একটা হচ্ছে পজিটিভ ভার্ব রেইজ যেটা, আর রাইজ হচ্ছে নিজে কমন ভার্ব। তো এইগুলা যদি আপনি না জানেন তাহলে এটা পারাটা টাফ হবে। ওকে, আচ্ছা 46 নম্বরে বলছে কি, এই সাইডে দে আছে প্লুরাল, তাহলে এই সাইডে ম্যান, এটাও প্লুরাল হবে, তাহলে ম্যানের প্লুরাল কি? মেন, এই জন্য এটা ভুল, এটাই হচ্ছে উত্তর। আমাদের ভুলটা সবসময় খুঁজে বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা আসেন 47 নম্বর কি বলছে, দ্য এরিয়া, একটা জায়গা, হোয়ার এ মাইক্রোচিপ ইজ ম্যানুফ্যাকচার্ড, যেখানে একটা মাইক্রোচিপ নির্মাণ করা হয়, মাস্ট বি দ্য মোস্ট ক্লিনেস্ট। দেখেন বলছে মাস্ট বি দ্য মোস্ট ক্লিনেস্ট, আপনি নিজে খেয়াল করেন, মোস্ট কথাটা লিখছে আবার ক্লিনেস্ট কথাটা লিখছে। আপনি নিজেই জানেন তারপরে সুপারলেটিভ ডিগ্রি হয়, তো অলরেডি তো ক্লিনেস্ট ক্লিনারের সুপারলেটিভ দেওয়াই আছে, তাহলে দ্য মোস্ট ক্লিনেস্ট ব্যবহার করার প্রয়োজন নেই। এই মোস্ট কথাটা এই জন্য এখানে ভুল, সরাসরি ডিরেক্ট ওয়ার্ডটাই বসবে। অর্থাৎ আমি কখনো এরকম ব্যবহার করতে পারবো না, দ্য মোস্ট বেস্ট ব্যবহার করবেন বলেন, যেহেতু বেস্ট নিজেই সুপারলেটিভ ফর্মে আছে, তাহলে মোস্ট বাদ দিয়ে দা বেস্ট ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এখানে আমার মোস্ট কথাটা বাদ গেল কেন? কারণ ক্লিনেস্ট অলরেডি সুপারলেটিভে আছে। ঠিক আছে, হ্যাঁ একটু কঠিন এখানে মনে হবে, কারণ পিন পয়েন্ট ইরোরটা বলছি আমি আগে, যে সবগুলা গ্রামারের মিক্সচার এখানে আছে। আবার কয়েকটা ক্লাস করলে বা আগে পরে কিছু ক্লাস করার পরে লাস্টে আবার সলভিং ক্লাস করলে তখন আপনারা আবার এটা খুব ইজিলি পারবেন, সমস্যা হবে না। ওকে, আচ্ছা এটা বাদ গেছে, এটা তো বুঝতে পারছেন। 47 নাম্বার বুঝছেন কিনা স্যার? 47C লিখে দিয়েন তাহলে, অর্থাৎ যেটা বুঝেন আপনারা 40C লিখলেন বা 47 লিখে তারপরে সি লিখে দিয়েন। আচ্ছা এরপরের প্রশ্ন দেখেন, বলছে কি, there is hardly any reason for you to feel badly and blame yourself। এরপরে কি বলছে? for this কি বলছে? হ্যাঁ, মিশাপ। এখন ধরেন বলছে কি, যে there is hardly any reason, খুব কমই কোনো কারণ আছে, for you তোমার জন্য, to feel badly। আপনি নিজেই চিন্তা করেন, ফিল মানে অনুভব করা, আপনি ব্যাডলি মানে খারাপ ভাবে, আর ব্যাড মানে খারাপ, তাহলে আপনি খারাপ অনুভব করেন, এটার জন্য খুব কম রিজন আছে। অ্যান্ড ব্লেম ইয়োরসেলফ, এবং নিজেকে দোষারোপ করেন, তাহলে হিসাবটা হচ্ছে ফিল ব্যাড অ্যান্ড ব্লেম ইয়োরসেলফ ফর দিস মিসচিফ। মানে কোনো একটা ভুলের জন্য, কোনো একটা খারাপ বিষয়ের জন্য, বা কোনো একটা কিছু হয়ে গেছে তার জন্য আপনি নিজেকে খুব কম দোষারোপ করেন এবং খারাপ অনুভব করেন। তাহলে খারাপের ইংলিশটা ডিরেক্ট ব্যাডলির জায়গায় কি হবে স্যার? ব্যাড। আচ্ছা এরপরে আসেন স্যার 49 প্রশ্ন। দেখেন এইখানে একটা কথা নিচে লিখছে, লিঙ্কিং ভার্ব গুলা, এই যে টু বি, বিকাম, লুক, ফিল, স্মেল, আচ্ছা তারপরে টেস্ট, এই যেগুলা লেখা আছে ইত্যাদি, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তো আপনাদেরকে বলবো এভাবে কেউ মুখস্থ করবেন না, এগুলা সব লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, বাট এগুলা ব্যবহারের উপর নির্ভর করে, এগুলা লিঙ্কিং ভার্ব সব ক্ষেত্রে না, এটা ভুল একটা নিয়ম মুখস্থ। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব এগুলা সব না, যেমন গো লিঙ্কিং ভার্ব না আমি যদি বলি,
আবার হইতে পারে, অর্থাৎ এটা ব্যবহারের উপর নির্ভর করে, কিন্তু আন্দাজে আমরা মুখস্থ করে বলতে পারবো না যে ওইটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এখন ধরেন ঠান্ডার সমস্যা মনে হয় এসে গেছে, শীতকাল। আচ্ছা, এখন দেখেন নেক্সট কোশ্চেন যেটা ছিল স্যার 50 নাম্বার প্রশ্ন কি বলছে, হি হ্যাজ, ও সরি এই প্রশ্নটা মনে হয় বাদ গেছে। তো এখানে ছিল as soon as the sun had risen, যেই মাত্র সূর্য উঠেছিল, যে দেখছেন এখানে রেইজ দিলে আবার ভুল হইতো, risen over the mountain, অর্থাৎ পর্বতের চূড়ায় যখন সূর্য উঠেছিল, it became unbearable hot, এটা অসহ্য কঠিন হয়েছিল, in plain land, মানে সমতল ভূমিতে, মানে অনেক গরম আকারে আস্তে আস্তে সে কি করছিল, কঠিন হয়েছিল। এখন ধরেন যখন বলছে ইন বিকেম আনবিয়ারেবল, যে কথাটা বলছে যে আনবিয়ারেবল হট, এখন আমাদের যে প্রশ্নটা এখানে, যে জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেই মাত্র আচ্ছা একটু বুঝাই, তো বলছে যে যেই মাত্র, তাহলে as soon as the sun had risen, সূর্য উপরে উঠলো, over the mountain, পর্বতের, it became hot, এটা হতে শুরু করলো, আনবিয়ারেবল হট, যেটা বলছে অসহনীয় গরম। এখন এই যে অসহনীয় গরমের পর একটা কথা লিখছে ইন দা প্লেন ল্যান্ড। একটা কথা আপনাদেরকে বলে দেই, হট যে কথাটা আছে, হট আর বিকাম, এখন হট কথা আর বিকাম যে কথাটা, হট নিজেই হচ্ছে কি স্যার অ্যাজেক্টিভ, কি এটা অ্যাজেক্টিভ, একটু মনে রাখতে হবে, এটা কিন্তু অন্যরকম একটা নিয়ম। হ্যাঁ, এখন আপনি নিজে জানেন, আমি যদি হটটাকে লিখি, আচ্ছা একটু দেখাই, তাহলে হট যদি আমি এখানে লিখি, এই হটের পরে আপনি সবসময় অ্যাডভার্ব ব্যবহার করবেন। আমি কখনোই, আপনি এই যে ভ্যারি হট, আমি কথাটা বলতে পারবো ভ্যারি হট, কখনো কেউ গুড বা মানে ভালো যেটা বলি আমরা গুড হট বলা যাবে, যাবে না। তার মানে এখানে বিষয়টা হচ্ছে স্যার, হট হচ্ছে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের পূর্বে সবসময় কি বসে, অ্যাজেক্টিভের পূর্বে সবসময় অ্যাডভার্ব বসতে পারে, অর্থাৎ একটা অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ, বাট পরপর দুইটা অ্যাজেক্টিভ বসে না। ওকে, পরপর দুইটা অ্যাজেক্টিভ বসে না। তাহলে হিসাব চলে আসেন এবার, আনবিয়ারেবল শব্দটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, ওকে, আবার হট কথাটা এটা আর একটা অ্যাজেক্টিভ। এখন এই পরপর যখন দুইটা অ্যাজেক্টিভ বসছে, আমি এইটা উঠাইলে তো অর্থই মিলবে না, তাহলে এই জায়গাটায় ভুল আছে। তাহলে আনবিয়ারেবল কথাটাকে আমাকে চেঞ্জ করে করতে হবে কি, আনবিয়ারেবলি, হ্যাঁ, অসহনীয় ভাবে গরম। ওকে, তাহলে আনবিয়ারেবলি মানে অসহনীয় ভাবে গরম, এটা অ্যাজেক্টিভ, ঠিক আছে, অসহনীয়, আনবিয়ারেবলি মানে অসহনীয় ভাবে গরম অনুভূত হয়েছিল। ওকে, তাহলে এই জায়গাটায় কি স্যার, এটা একটা অ্যাজেক্টিভ, এটা আরেকটা অ্যাজেক্টিভ, পরপর দুইটা অ্যাজেক্টিভ বসে না, আর পরপর দুইটা অ্যাজেক্টিভের ক্ষেত্রে আমরা প্রথমটাকে অ্যাডভার্ব করে ফেলবো, পরেরটা অ্যাজেক্টিভ থাকবে। এটা একটু পরে আবার অনেকে বলবে স্যার বুঝি নাই, একটু আমাকে মানে কমেন্ট করেন, এভাবে 49 লিখে পরে সি লিখবেন বুঝলে, হ্যাঁ 49 ক্লিয়ার বুঝছেন কিনা, যে পরপর দুইটা অ্যাজেক্টিভ বসে না, তাই প্রথমটা ভুল, কারণ প্রথমটা অ্যাজেক্টিভ। এই যে এখানে আপনি যদি না জানতেন যে আনবিয়ারেবল কথাটা অ্যাজেক্টিভ, তাহলে আপনি হয়তো ভুল করতেন না। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং সেন্টেন্সকে মডিফাই করে। ওকে, অ্যাডভার্ব অনেক কিছুকেই মডিফাই করতে পারে, নাউন বা প্রোনাউন বাদে যে কোনো অংশকেই অ্যাডভার্ব মডিফাই করে। হ্যাঁ, পড়ার গতি বেশি মনে হচ্ছে, আমরা আরো স্লোতে যাচ্ছি, আমরা গতি বেশি করলে তো তাহলে হয়তো বা আরো বেশি বুঝতেন না। আমি তো যতগুলা আসতেছে
আমি যতগুলা ধরন অংশ যেটুকু প্রয়োজন হচ্ছে সবগুলাই আলোচনা করতেছি। এখানে না হলে আমরা আরো অনেক বেশি পিছিয়ে যেতাম। ওকে, আমি তারপরেও বলে দিয়েছি, একটা কথা কত জায়গায় লিখছি দেখেন, অ্যাডভার্ব এবং অ্যাজেক্টিভ, এটা হচ্ছে মেইন নিয়ম। লিখছি অ্যাজেক্টিভ আর অ্যাজেক্টিভ আছে, তাই প্রথমটা ভুল আছে। ওকে, এরপরেও যদি আপনার দেরি হয় তাহলে আপনাকে একটু ফাস্ট হইতে হবে। আচ্ছা, এবার আসেন স্যার 50 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, 50, হি হ্যাজ রিসিভড মাই লেটার দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তাহলে সে আমার লেটারটা রিসিভ করেছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এখন খেয়াল করেন, আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়েছিলাম, ইয়েস্টারডে কথাটা যদি কখনো থাকে, এই যে ইয়েস্টারডে, লাস্ট ডে, তাহলে সব টেন্স পাস্ট ইনডেফিনিট হয়। কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, কি বলছি? পাস্ট, আমি এলানিয়া শুরু করলাম স্যার, মানে বুঝলাম না এটা। কথাটার মানে কি আমি বুঝি নাই। আচ্ছা, তাহলে কি বলছি স্যার, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে কখন? যখন এখানে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে কথাটা লেখা থাকবে। বাট সেন্টেন্সটা খেয়াল করেন, এই সেন্টেন্সটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর প্রেজেন্ট পারফেক্ট হলে সেক্ষেত্রে আমরা জানি রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, এটাই গুলা লেখা থাকে, বা অলওয়েজ, নেভার। তো আমরা যেহেতু ইয়েস্টারডে পেয়েছি এখানে, তাহলে আমাদের এখানে হ্যাজ রিসিভড যেই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদের ভুল। হ্যাজটা বাদ যাবে, তাহলে পাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই জন্য এখান থেকে আমরা বাদ দিতে পারতেছি হ্যাজ। ওকে, আচ্ছা, এই পর্যন্ত এই পেজ ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান, যে এই পেজ ক্লিয়ার বুঝছেন কিনা। এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাব। ও, কারেন্ট ছিল না, আপনি এখন শুরু করছেন তাই? বুঝছি এখন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান, যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা। হ্যাঁ, ওকে, ফাইন। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। ইনশাল্লাহ আজকে এই পেজটা শেষ করব একটু। এটা কত পেজ? 85। এটা ছিল হচ্ছে তারপরে 84, 85। হ্যাঁ, এখানে দেখেন, এই প্রশ্নটা অলরেডি একটু আগে করে আসছেন। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু একটু আগে অলরেডি করা হয়েছে। আমি জাস্ট একটু দেখাই, যদি দেখেন 51 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে। প্রশ্নটা বলছে, ডিসপাইট মানে সত্ত্বেও, করিমস থ্রেটস অফ পানিশমেন্ট। এই যে পানিশমেন্ট যে কথাটা দেখতেছেন, এটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস যোগ হয় না। হ্যাঁ, পানিশমেন্ট যেটা শাস্তি, এটা আনকাউন্টেবল নাউন। ওকে, এটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এরকম ভাবে এস যুক্ত থাকবে না। তো এইখানে যে এস যুক্ত আছে, মানে এটা হচ্ছে ভুল। এই জন্য আমাদের এটা কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের বের করতে বলছে যে ভুল কোনটা। আচ্ছা, এরপরে যে কথা বলছে দেখেন, দ্য ইয়ঙ্গার ইউ আর দ্য মোর ইজিয়ার ইট ইজ টু লার্ন। তো দেখেন কথাটা বলছে দ্য ইয়ঙ্গার ইউ আর। এখন এই যে ইয়ং কথাটা দেখতেছেন, ইয়ং, ইয়ঙ্গার, ইয়ংগেস্ট। এখন দ্য ইয়ঙ্গার যে কথাটা আমাদের কথাটা বলছে দেখেন, দ্য ইয়ঙ্গার ইউ আর। হ্যাঁ, ঠিক আছে। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, আপনাদের একটা নিয়ম আছে। হ্যাঁ, সেটা কি স্যার? দ্য প্লাস কম্পারেটিভ। কি? দ্য প্লাস কম্পারেটিভ যদি কোথাও থাকে, তারপরে আবার দা প্লাস কম্পারেটিভ আসতে পারে। হ্যাঁ, অর্থাৎ দুইটা দা যদি হয় এরকম, আমি যদি একটা সেন্টেন্স লিখি, মানে এরকম, দ্য মোর ইউ রিড,
তুমি যত পড়বে তারপরে আবার দ্য মোর ইউ লার্ন। তাহলে হিসাবটা খেয়াল করেন, কি হইলো, দার পর একটা মোর কম্পারেটিভ, আবার দার পর একটা মোর কম্পারেটিভ, অর্থাৎ দার পরে সবসময় কম্পারেটিভ, ডাবল ডাবল যেটা। তো সেম ভাবে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা দার পরে ইয়ঙ্গার আছে, তার মানে এটা কম্পারেটিভে আছে, অর্থাৎ দা প্লাস কম্পারেটিভ। আবার এখানেও একটা দা আছে, খেয়াল করেন, দেখছেন, যেহেতু এখানে একটা অলরেডি দা আছে, তারপরে আবার মোর আছে, এটা একটা কম্পারেটিভ। এখন এই যে কম্পারেটিভ লিখছে, হ্যাঁ এইটাও কম্পারেটিভ, আবার এইটাও কম্পারেটিভ। কম্পারেটিভ তাহলে কয়টা হইলো? দুইটা কম্পারেটিভ হয়ে গেছে না? ইজিয়ারও কম্পারেটিভ, আর একটা কি বলছে, মোর, এটাও কম্পারেটিভ। তাহলে দ্য ইয়ঙ্গার ইউ আর, তুমি যত যুবক হবে, দ্য মোর ইট ইজ টু লার্ন, নাকি দ্য ইজিয়ার ইট ইজ টু লার্ন? এটা শেখা সহজ, এটা শেখা বেশি, এরকম আমার আসবে না, অর্থের সাথে আসবে কি আমাদের, এটা শেখা সহজ। তাহলে ইজিয়ার কথাটা আসবে, কি আসবে, ইজিয়ার। তাহলে এই মোর জিনিসটা চলে আসছে এখানে এক্সট্রা, অর্থাৎ দুইটা কম্পারেটিভ চলে আসছে। এই জন্য আমাদের এইটা ভুল, এটা এখানে কারেক্ট। কথাটা কি বুঝতে পারছি? যে দ্য ইয়ঙ্গার ইউ আর, দ্য ইজিয়ার ইট ইজ টু লার্ন, অর্থাৎ যত যুবক তত শেখাটা সহজ, যত কম বয়স তত শেখাটা সহজ। ওকে, 52 নাম্বার বুঝতে পারছেন কিনা? কি বলছি, 52 নাম্বারটা বুঝতে পারছেন কিনা? এরপর আসেন স্যার 53 নাম্বার, ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট। কথাটা খেয়াল করেন, এটা ছিল কি হতাশাজনক যে, দ্যাট ডিড সো ব্যাড ইন দ্য এক্সামিনেশন। এখন কথাটা দেখেন, ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট, এরপরে ডিড সো ব্যাড ইন দ্য এক্সামিনেশন। এখন আমাদের যে কথাটা স্যার এখানে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে সরাসরি বলছে ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, এটা ছিল হতাশাজনক, দ্যাট ডিড, যা করেছিল, সো ব্যাড ইন দ্য এক্সামিনেশন। এখন সো যে কথাটা দেখেন, সো যে কথাটা, সোর পরে লিখছে কি, ব্যাড। সো এই ব্যাড মানে খুব খারাপ, এই খারাপ জিনিসটা এখানে অ্যাডভার্ব, কি আসবে, ইন দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষায় খুব খারাপ করেছিল। তো আমাদের সো যে কথাটা আছে, সোর পরে ব্যাড কথাটা না ব্যবহার করে কি করতে হবে, ব্যাডলি, কি এখানে ব্যাডলি, অর্থাৎ এই ব্যাডলি দিয়ে সবসময় খারাপ বোঝায়, ব্যাডলি দিয়ে খারাপ বোঝায়। ওকে, আপনাকে যখন কেউ বলে আই এম ফাইন, আই এম গুড, গুড কথাটা বলা ভুল। আই এম গুড মানে আমি ভালো, এটা আমার গুণ, যে হ্যাঁ আমি একজন ভালো মানুষ, আই এম গুড। বাট আপনাকে কেউ যখন জিজ্ঞাসা করছে হাউ আর ইউ, আপনি যদি বলেন আই এম গুড, এটা ভুল, বলতে হবে আই এম ফাইন অথবা আই এম ওয়েল। তো সেম ভাবে আপনি কি করেছেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, অথবা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ, আপনি যদি বলতে চান আমি খারাপ আছি ভাই, আই এম ব্যাড বলা যাবে না। আই এম ব্যাড মানে আমি নিজের চরিত্রগত ভাবে খারাপ বা আমার আচরণ খারাপ, বলতে হবে আই এম ব্যাডলি, মানে হ্যাঁ আমি খারাপ করেছি, অর্থাৎ এটা সম্পূর্ণ অন্য একটা অংশ, অ্যাডভার্বকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আচ্ছা, একজন বলতেছে স্যার আমি কিভাবে বুঝবো যে বি ভুল নাকি সি ভুল, আমি সেটা নিয়ে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি কোনো কারণে এই সোটা ব্যবহার না করেন যে স্যার, তাহলে এখানে কি ব্যবহার করবেন? অন্য কিছু আছে? আমি অলরেডি দেখেছি, এই যে দ্যাট ডিড যখন বলছে যে যা করেছিল, যা করেছিল অলরেডি করা ছিল, তাহলে কেউ কখনো, আমি কখনো বলতে পারবো না যে আই ডিড ব্যাড। কি বলতে হবে, আমি খারাপ করেছিলাম। এই ব্যাড মানে আই ডিড ব্যাড মানে কি, এটা আমার গুণ বোঝায়, আমি কি গুণ করেছিলাম কোন একটার। আই ডিড কি বলতে হবে, ব্যাডলি। ওকে, আমি কখনো বলতে পারবো না যে আই ডিড গুড, আমি পরীক্ষায় ভালো করেছিলাম, আই ডিড গুড বলা যাবে না। কেন, আই এম গুড বলতে পারবো, এটা আমার গুণ, বাট আই ডিড গুড এটা বলা যাবে না, এটা আমার কাজ। ওকে, অর্থাৎ এটা ভার্বকে মডিফাই করে, এটা ভার্বকে মডিফাই করে। ওকে, আর আই এম গুড মানে সরাসরি আমাকে মডিফাই করতেছে যে আমি ভালো, নাউনকে, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে। তাহলে এখানে আমাকে গুড না লিখে তখন ওয়েল লিখতে হয়। ওকে, তো সেম ভাবে আই ডিড ব্যাড লেখা যাবে না, আই ডিড ব্যাডলি মানে আমি খারাপ করেছিলাম। ব্যাডলিটা অ্যাডভার্ব, ব্যাড হচ্ছে সরাসরি অ্যাডজেক্টিভ। তাহলে আই কে মডিফাই করতে পারে ব্যাড, বাট ভার্ব কে মডিফাই করে ব্যাডলি।
তো যখন সে বলছে এখানে ডিড কথাটা লেখা আছে যে করেছিল, তাহলে কি করেছিল? খারাপ করেছিল পরীক্ষায়। তাহলে ওই খারাপ মানে কি? তার গুণ খারাপ, সে পরীক্ষায় খারাপ করছিল, এই জন্য এখানে ব্যাডলি কথাটা আসবে। আর সোটা এখানে যে খুবই খারাপ করছিল এটা। যেমন কেউ যদি বলে আই এম সো ফাইন, এটা বলতে পারবো। আই এম ভেরি ফাইন, এটা বলতে পারবো। বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন হাসিব? কি বলছি? আমিনুল ইসলাম মেবি প্রশ্ন করছিলেন স্যার যে কিভাবে বুঝবো বি নাম্বার ভুল নাকি সি নাম্বার ভুল, মোর আর ইজিয়ার। অর্থের সাথেই তো মিলবে না। আমি মাত্র তাহলে অর্থ কেন বললাম? যে দা ইয়ঙ্গার ইউ আর, তোমার বয়স যত কম তুমি তত বেশি শিখবে, নাকি বলবেন তোমার বয়স যত কম তোমার শেখা তত বেশি? কি বয়স যত কম হবে তার শেখা তত বেশি হবে এরকম, নাকি শিখবে বেশি? শিখবে সহজে। বয়স যত কম শিখবে তত সহজে, নাকি বলবেন বয়স যত কম শিখবে তত বেশি? হ্যাঁ, এখানে ইয়ঙ্গারের জায়গায় ওল্ডার থাকলে তাহলে আমরা চিন্তা করতে পারতাম মোর। আমি এই জন্য ফার্স্টেই বলছি এটা শুধু গ্রামারের উপর নির্ভর করে না, শুধু অর্থের উপর নির্ভর করে না, শুধু স্ট্রাকচারের উপর নির্ভর করে না, এখানে সবগুলা গ্রামারের একটা সমন্বিত অংশ প্রয়োজন হয়। ওকে, আচ্ছা এবার আসেন 54 নম্বর। কি বলছে? আই নেভার থট, আমি কখনোই ভাবি নাই, শি ইজ সাচ এ সেলফিশ পারসন। একটু খেয়াল করেন, আমি কখনোই ভাবি নাই, আই নেভার থট, আমি কখনোই ভাবি নাই। তাহলে এই যে আমি কখনোই ভাবি নাই এটা একটা অংশ, আর শি ইজ সাচ আ সেলফিশ পারসন, সে একজন খুবই সেলফিশ পারসন। এখন চিন্তা করেন, আই নেভার যে কথাটা আছে এর সাথে অলরেডি থট দেওয়া আছে। তো থট যখন দেওয়া আছে, আমি কখনোই ভাবি নাই, আপনি ভাবাটা ভাববেন ফিউচারের, এটা কি অতীতে? তাহলে এটা পাস্ট টেন্সে আছে অলরেডি V2, আর এখানে আছে প্রেজেন্ট টেন্স। তাহলে শির সাথে কি আসতে পারে এখানে? ওয়াজ। শি ইজ সেলফিশ যদি চলে আসে তাহলে আমাদের এটা টেন্সগত ভাবে ভুলতে। স্যার এখানে আছে থট, প্রিন্সিপাল ক্লজ যখন যেই টেন্সে হয় সাবঅর্ডিনেট ক্লজ তো একই টেন্সে হয়। ওকে, এটা মেইন ক্লজ, এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে করতে হবে। ওকে, আমার কথাটা কি বুঝতে পারছেন? এই যে যে অংশটা আমাদের থট, যেটা থট এটা ভার্ব টু তে আছে, ইজ যেটা এটাও ভার্ব টু হওয়ার কথা, এই জন্য এটা হচ্ছে আমাদের ভুল। ওকে, আচ্ছা এরপরে আমরা আসি স্যার নেক্সট কোয়েশ্চেন, যেটা 55 নম্বর প্রশ্ন। দেখেন বলছে দ্য শেয়ার মার্কেট ইজ কম্পারেটিভলি স্ট্রঙ্গার টুডে দেন ইট ওয়াজ এ কাপল অফ ডেজ ব্যাক। তো বলছে দ্য শেয়ার মার্কেট ইজ কম্পারেটিভলি স্ট্রঙ্গার, তুলনামূলকভাবে শক্তিশালী আজকে। এখন ধরেন যখন বলছে কম্পারেটিভলি মানে স্ট্রঙ্গার, আপনি নিজেই চিন্তা করবেন কম্পারেটিভ ডিগ্রি, স্ট্রঙ্গার নিজেই কম্পারেটিভ কি স্যার? স্ট্রঙ্গার নিজেই কম্পারেটিভ। আর কম্পারেটিভ ডিগ্রি কোনোদিনও কম্পারেটিভলি কথাটা আসবে না, কারণ কম্পারেটিভ ওয়ার্ডটা থাকা মানেই তুলনামূলক ভাবে। কেউ যদি বলে যে কি ব্যাপার ভাই কেমন আছো, কেউ যখন বলবে যে আই এম বেটার মানে আমি ভালো আছি, এই বেটার নিজেই কম্পারেটিভ ডিগ্রি, তার মানে আমি তুলনামূলক ভাবে ভালো আছি, এই কথাটা দিয়ে সেটা ইন্ডিকেট করে। কেউ বলতে পারবে না যে আই এম কম্পারেটিভলি বেটার, মানে কম্পারেটিভলির কম্পারেটিভ ডিগ্রির মধ্যেই আছে, এই জন্য কম্পারেটিভলি এক্সট্রা ওয়ার্ড। আমার কথা বুঝতে পারছেন যে কম্পারেটিভ কথাটা এক্সট্রা ওয়ার্ড, কারণ স্ট্রঙ্গারের মধ্যেই কম্পারেটিভ ডিগ্রিটা আছে। 56 নম্বর, আই এম ইউর ওয়েল উইশার ওয়েদার ইউ এগ্রি উইথ মি অর নট। এরপরে কি বলছে? ডোন্ট আই। আপনি নিজে চিন্তা করেন, বলছে আমি তোমার ভালো চাই, মানে তোমার শুভাকাঙ্ক্ষী, তুমি বিশ্বাস করো বা রাজি হও অথবা না। টোটাল সেন্টেন্সটাই ঠিক আছে, আই এম ইউর ওয়েল উইশার ওয়েদার ইউ এগ্রি উইথ মি অর নট। এইটা হচ্ছে আমাদের ডোন্ট আই, ট্যাগ কোশ্চেন করছে। ওকে, তো ট্যাগ কোশ্চেনের জায়গায় একটা কথা বলে থাকি, অনেকেই কি করে ট্যাগ কোশ্চেনের জায়গায় অনেকেই ভাবতে পারে যে স্যার এখানে তো আর এনটাই হওয়ার কথা, কি আর এনটাই, এটা অনেকে ভাবতে পারেন। ওকে, কেন? কারণ আপনারা ছোটবেলা করে আসছেন, এই যে এইখানে দেখেন এম লেখা আছে, তাই না? এখন এই যে এম আমরা নিজেরাই পড়ছি, তাহলে এম যেহেতু বলছে লাস্টে ডোন্ট আই লেখা আছে, আর ডোন্ট আই দিয়ে যদি এখানে আপনি চিন্তা করেন তাহলে আসতেছে না, কারণ এম ইজ আর থাকলে আমরা জানি আর এনটাই কথাটাই চলে আসে। তাহলে উত্তর কোনটা হবে স্যার? এটা। এখানে কি ব্যবহার করব? আর এনটাই, আর এম এনটাই কিন্তু কখনো হয় না। ওকে,
এমএনটাই কখনো হয় না। যদিও এখানে কিন্তু একটা ইন্টারোগেটিভ সাইন হবে, ওকে, এটা প্রশ্ন ভাবে ভুল আছে, কিছু করার নাই। আচ্ছা, এরপরে আসেন 57 নম্বর প্রশ্ন। দ্য প্রফেসর ওয়েন্ট ফিশিং, তাহলে প্রফেসর কোথায় গিয়েছিল? মাছ ধরতে গিয়েছিল। আফটার শি হ্যাজ ফিনিশড রিডিং অ্যান্ড অ্যাবজর্বিং নোবেল, অর্থাৎ সে একটা নোবেল পড়ার পরে মাছ ধরতে গিয়েছিল, অর্থাৎ একটা কষ্টদায়ক বা একটা তুলনামূলকভাবে অ্যাবজর্ব টাইপের নোবেল, যেটা আর কি বিভিন্ন ধরনের কষ্টদায়ক উপন্যাস, এই ধরনের উপন্যাস পড়ার পরে সে নোবেল পড়ার পরে হচ্ছে সে মাছ ধরতে গিয়েছে। এখন ধরেন কথাটা যখন বলছে আফটার, আপনারা জানেন আফটার মানে পরে, আফটারের পরে পারফেক্ট টেন্স হয়, মানে পাস্ট পারফেক্ট, আর পূর্বে পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা ভার্ব টু, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। তাহলে ওই পাশে আমার লাগবে কি পাস্ট পারফেক্ট, বাট এখানে আছে শি হ্যাজ, তাহলে হ্যাজটা ভুল, হ্যাজ করে হ্যাড করলে ঠিক ছিল, পাস্ট পারফেক্টে পড়ে যেত। তাহলে এই জন্য হচ্ছে আমাদের বি নাম্বারটা ভুল আছে, যে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আচ্ছা নেক্সটে চলে আসি স্যার 58 নাম্বার প্রশ্ন। মাই মাদার আস্কড মি, আমার আম্মা আমাকে জিজ্ঞাসা করেছিল, হোয়ার হ্যাড আই গন, আমি কোথায় গিয়েছিলাম, অ্যান্ড হোয়াট আই হ্যাড বিন ডুইং সো লং। একটু খেয়াল করেন, আপনার এই জায়গাটায় কোথাও প্রশ্নবোধক চিহ্ন নাই, আছে প্রশ্নবোধক চিহ্ন নাই। যখন প্রশ্নবোধক চিহ্ন না থাকবে মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে কি স্যার, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এই যে সাবজেক্ট আর এই হ্যাড এই পাশে বসবে, মানে পরে হ্যাড, অর্থাৎ আই হ্যাড। তাহলে টোটাল সেন্টেন্সটা হবে এরকম যে আই হ্যাড গন, আর ওই হোয়াটটা তার শুরুতে। কখন এটা? যখন কোনো ধরনের প্রশ্নবোধক চিহ্ন না থাকবে। আপনাকে যখন কেউ বলে হাউ আর ইউ, অবশ্যই সাথে প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। আর যদি কেউ প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে এখানে এরকম ফুল স্টপ ব্যবহার করে, তাহলে হাউ আর ইউ কথাটা ভুল। তখন আপনাকে বলতে হবে হাউ ইউ আর, যেভাবে তুমি আসো। আর হাউ আর ইউ মানে তুমি কেমন আসো। ওকে, এই উপরের সেন্টেন্সটা কোথাও প্রশ্নবোধক চিহ্ন নাই, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তাই এখানে এই হ্যাডটা আগে বসানো ভুল নিয়ম, অর্থাৎ আগে আসবে আই, পরে আসবে হ্যাড। ওকে, অর্থাৎ এখানে আগে আই আসবে, পরে হ্যাড। এই যে এখানে দেওয়া আছে হোয়ার আই হ্যাড গান, এরকম। আচ্ছা নেক্সট আসেন স্যার 59, বলছে ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য টেম্পারেচার ইজ নট রেজড, মানে তাপমাত্রা উঠে নাই, টু এ পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্টে, হোয়ার দ্য সাবস্টেন্স ফর্মড মে বি আনস্টেবল অ্যান্ড, এরপরে কি বলছে স্যার এখানে, decomposed into it constituent elements। এখন দেখেন, যখন আমাদের কথা বলছে দা ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য টেম্পারেচার ইজ নট রেজড, এখন যখনই বলছে দ্য টেম্পারেচার ইজ নট রেজড মানে তাপমাত্রা উঠানো হয় নাই। ওকে, এখন আপনাদেরকে ঠিক গত ক্লাস আমি পড়াইছিলাম সাবজাংটিভ এবং ড্যাংলিং মডিফায়ার। আমি জানি না এক্স্যাক্টলি কেউ আছেন কিনা গত ওই ক্লাসটা করেছিলেন, যেখানে সাবজাংটিভ নামে একটা কথা বলাইছিলাম। সেখানে কি বলছিলাম যে স্যার একটা সাবজেক্ট থাকবে, কি যে কোনো একটা সাবজেক্ট থাকবে, তারপরে এই যে এই টাইপের ওয়ার্ড এসেনশিয়াল, নেসেসারি। এটা পূর্বের যারা নতুন তাদের হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু পূর্বের যাদের ক্লাস করার কথা তাদের এটা মনে থাকার কথা। তাহলে কি বলছিলাম, একটা সাবজেক্ট থাকবে, এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, নেসেসারি, প্রপোজ ইত্যাদি থাকবে, এরপর একটা দ্যাট থাকবে। তাহলে সাবজেক্ট প্লাস একটা দ্যাট থাকবে, আর এরপরে যেই সাবজেক্টই থাকুক তারপরে সবসময় ভার্ব ওয়ান হবে। তবে নট যদি ব্যবহার করতে হয় তাহলে নট প্লাস ভার্ব ওয়ান, মানে এখানে অন্য কোনো ভার্ব আসবে না। এখন খেয়াল করেন, যখন আমাদের চলে আসছে যে ডিরেক্টলি বলছে যে ইজ নট, তাহলে ইজ নট কথাটা আসলে ভুল, নটটা কি করতে হবে আগে আনতে হবে, আর ইজ এর বেস ফর্ম কি স্যার বি, সেটা বসাইতে হবে। ওকে, দ্য টেম্পারেচার নট বি রেজড টু এ পয়েন্ট, কথাটা এভাবে কেন বলছি যে এটা সাবজাংটিভ এবং ড্যাংলিং মডিফায়ার, নতুন যারা তারা বুঝবেন না। এটা ঠিক আমাদের পিন পয়েন্ট ইরোডের আগের ক্লাসে আমরা পড়েছিলাম সাবজাংটিভ এবং ড্যাংলিং মডিফায়ার, ওই ক্লাসটা একটু দেখে নিবেন, প্রয়োজনে আজকেই দেখে নিবেন, তাহলে অন্তত এই নিয়মটা বুঝে যাবেন। সেটা কি, যে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, এরপরে এসেনশিয়াল, নেসেসারি, ইম্পর্টেন্ট এরকম কিছু ওয়ার্ড থাকবে, এরপর একটা দ্যাট থাকবে। তাহলে এটা যদি সাবজেক্ট এবং ডট ডট দিয়ে ড্যাট হয়, একটা সাবজেক্ট দিয়ে আমরা
নট প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব, না হলে শুধু ভার্ব ওয়ান। আর ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের নট বি কথাটা আসবে, মানে ইজের বি এটা বেস ফর্ম আর নটটা আগে আসবে। আমার কথাটা কি বুঝতে পারছেন যারা পূর্বের ক্লাসটা করছেন? আর যারা নতুন করছেন তাদের এটা বোঝার জন্য আগের ওই ক্লাসটা একটু দেখতে হবে অবশ্যই। ওকে, সাবজাংটিভ, ড্যাংলিং মডিফায়ার এবং অ্যাডভার্ব যেটা ক্লজের পার্ট 2 সেক্ষেত্রে একসঙ্গে লেখা আছে। এবার আসেন স্যার 60 নম্বর প্রশ্ন কি বলছে? দো দ্য ডেঞ্জার হ্যাড পাস্ট, অফিসিয়ালস ওয়ার hesitant to allow the residents to return to their, এরপর কি বলছে স্যার, homes because they were unsure how much damage caused। এখন ধরেন আমার টোটাল যে অংশটা প্রশ্নটা, যে প্রশ্নটার মধ্যে বলছে কি দো যদিও, আচ্ছা তার আগে আমি একটু ওইটাকে শিওর হয়ে নেই, নাহলে আপনারা একটু পরে আবার প্রশ্ন করলে তখন আবার বলবেন। যারা পুরাতন এটা বুঝছেন কিনা, 59টা ক্লিয়ার বুঝছেন কিনা? নট বি কেন হবে একটু ক্লিয়ার লিখবেন, বুঝলে অবশ্যই, বা সি লিখবেন। ওকে ফাইন, এবার আসেন 60 নাম্বার আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এটা। এখন দেখেন বলছে কি দো যদিও দ্য ডেঞ্জার হ্যাড পাস্ট, বিপদ কেটে গিয়েছিল, ঠিক আছে, অফিসিয়ালস ওয়্যার হেজিটেন্ট, অফিসিয়াল বা কর্মকর্তার যারা বা কর্মচারী যারা ছিল তারা খুবই হেজিটেন্ট, তাড়াহুড়া ছিল করতেছিল, টু অ্যালাউ দ্য রেসিডেন্ট যারা বসবাসকারী ছিল তাদেরকে, টু রিটার্ন টু দেয়ার হোমস তাদের বাড়িতে ফিরিয়ে যাওয়ার জন্য, বিকজ কারণ দে ওয়ার আনশিওর তারা নিশ্চিত ছিল না, হাউ মাচ ড্যামেজ কতটা ক্ষতি। তাহলে কতটা ক্ষতি কথাটা বলছে মানে এটা ব্যক্তি নয়, যখনই ব্যক্তি নয় তখন এটার পরে সরাসরি ভার্ব বসে না, মানে এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। ওকে, কতটা ক্ষতি হয়েছিল, তাহলে ওয়্যার এখানে একটা ওয়্যার অথবা ওয়াজ দিয়ে, যদিও এটা আনকাউন্টেবল নাউন, ওয়াজ কস্ট আসবে এখানে, যে হাউ মাচ ড্যামেজ ওয়াজ কস্ট মানে কতটুকু ক্ষতি হয়েছিল। আর যদি ড্যামেজের পরে কস্ট কথাটা রাখি তাহলে সরাসরি বলবে ক্ষতি কারণ করেছিল, কজ মানে কারণ হওয়া, হ্যাঁ সরাসরি ক্ষতি করেছিল। এখন ড্যামেজ মানেই তো ক্ষতি, ক্ষতি ক্ষতি করছিল এরকম হয়, ক্ষতি হয়েছিল, অর্থাৎ একটা এক্সট্রা ওয়াজ আনতে হবে, এটা প্যাসিভ ভয়েসের নিয়ম। যে সাবজেক্ট যদি কখনো ব্যক্তি, এই ব্যক্তি সাবজেক্ট যদি কখনো ব্যক্তি না হয় তাহলে পরবর্তীতে একটা বি ভার্ব এনে তারপরে মেইন ভার্বের তৃতীয় রূপ হয়। যেমন বুক কখনোই তারপরে রিড বলা যাবে বলেন তো? বই পড়ে কি বলতে হয়? বুক ইজ রিড মানে বই পড়া হয়। এরপরে আমার দ্বারা পড়া হলে বলবো বাই মি, না হইলে নাই। বুক ইজ রিড কখনো বুক রিড বলা হয় না, কেন? কারণ বই নিজেকে পড়তে পারে না। সেম ভাবে ড্যামেজ কখনো নিজেকে ক্ষতি করতে পারে না, তাহলে ড্যামেজ ওয়াজ কস্ট ক্ষতি করা হয়েছিল। বুঝছেন কিনা? 1 নাম্বারটা বুঝছেন? তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে, গত ক্লাসে 30 পর্যন্ত করেছিলাম, আজকে আরো 30টা সলভ করছি, মানে 30 আর 30 60টা। নেক্সট ক্লাসে আরো 30টা করব, তারপরে আমরা অন্য টপিকে যাব। ওকে, তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো শেষ করতেছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে।